চাষি ভাই খেয়াল করেছেন পাতাগুলোর এইরকম যদি স্ট্রেংথ রাখতে হয়, কেমন এরকম স্ট্রেংথ এইরকম যদি সবুজ রাখতে হয়, তাহলে আর মাথা পোড়া যদি ঠেকাতে হয়, খেয়াল করুন চাষি ভাই গোড়াগুলো কি সুন্দর মোটা, সব প্রত্যেকটা দেখুন রসুন মোটা। এই যে রসুন গাছগুলো বয়স হচ্ছে 55 দিন। এইবার মাটিগুলো দেখুন, প্রথমে আপনাদের দেখাই খুঁড়ে দেওয়া হয়েছে। আপনারা অল্প একটু হাতের দিকে খেয়াল করবেন, আমি মাটি খুঁজে আপনাদের দেখাই। এইখানে যে খাদ্য স্টোর হয়েছে না, এটা স্টোরেজ। এখানে চাষি ভাই আপনারা যারা প্রথম দেখছেন ভিডিওটা রসুনের, তারা খেয়াল করে দেখবেন কদিন আগে, ঠিক 14 দিন আগে আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। তো ঠিক সেই সময় যে পরিচর্যা আপনারা করেছিলেন, আশা করি আপনাদের গাছও তো ঠিক এই রকম আছে। কেমন? তো এই যে পর্যায়টা চলছে 70 থেকে 80 দিন, এই সময় যে কাজটা করতে হবে আজকে ধাপে ধাপে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরছি। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। শুধু রসুন কেন, পেঁয়াজ, ধান থেকে শুরু করে, কুল থেকে শুরু করে প্রত্যেকটা ফসল যেটা আমি চাষ করি আপনাদের মাঝে সেটা কিন্তু আপডেট দিতে থাকি। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। প্রথমে চাষি ভাই 40 থেকে 50 দিনের মধ্যে যে পরিচর্যাটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক দ্বিতীয় পর্যায়ে গাছের এই যে স্টেজটা চলছে, এই সময়ের পরিচর্যাটাও চাষি ভাই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এখন আপনাদের যদি গাছের কন্ডিশন দেখাই, এই দেখুন এই যে গাছগুলো দেখছেন, আপনারা অল্প একটু হাতের দিকে খেয়াল করবেন, আমি মাটি খুঁজে আপনাদের দেখাই। এই দেখুন রসুনগুলো খেয়াল করুন, এখনও কিন্তু নামা শুরু করেনি, 55 দিন বয়স এইরকম আছে। তো এইখানে যে খাদ্য স্টোর হয়েছে না, এটা স্টোরেজ। এখান থেকে খাদ্যটা আপনার নামতে শুরু করবে ঠিক যখন 90 দিন থেকে 100 দিন হবে। এই সময়টার মাঝে দ্রুততার সাথে খাদ্যগুলো নিচে নামবে আর রসুনটা তখন ফুলতে শুরু করবে। তা এই যে 70 দিন মাঝে সময়টা যাচ্ছে চাষি ভাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এ কারণেই, এই সময় উপরে যে খাবারটা এখন দেওয়ার দরকার একটা স্প্রের মধ্য দিয়ে, সেটা আপনার সুনিশ্চিত করতে হবে। মাটিতে কিছু খাবার দিতে হবে আর একটা স্প্রে করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশকের। তো চাষি ভাই সার ব্যবস্থা বলার আগে আগে আপনাদের জমির এই রসুন গাছগুলোর কন্ডিশন দেখাই, গাছগুলোর স্ট্রেংথ দেখাই, পাতাগুলো কি সুন্দর আছে আর গোড়াটা কত সুন্দর প্রত্যেকটা মোটা হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন একটু ভালো করে লক্ষ্য করবেন, পাতাগুলো দেখুন, দেখেছেন সমস্ত গাছ আপনি যদি লক্ষ্য করেন গোড়াগুলো সব এক ধরনের মোটা। চাষি ভাই এই যে রসুন গাছগুলো বয়স হচ্ছে 55 দিন। তো এখন এই মুহূর্তে কি করবেন আপনারা, মাটিটা দেখুন সব খুঁড়ে খুঁড়ে দেওয়া হয়েছে, খেয়াল করেছেন? এই দেখুন, এর কারণ হচ্ছে মাটিগুলো সুন্দরভাবে শুকাবে আর যে ঘাসগুলো আছে সেগুলো টোটালি দেখুন 100% নির্মূল করা আছে, কোথাও কিন্তু কোনো প্রকারের ঘাস নেই। কেমন? আর একটা কাজ করা হয়েছে, একটা স্প্রে করা হয়েছে ফাঙ্গিসাইড। পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন এখনও ফাঙ্গিসাইডটা লেগে আছে। কেমন? তো এই সময় ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে জমিতে আপনার, কারণ সেচ দিলে তো পরে দিতে পারবেন না, সেচের আগেই কিন্তু সেটা দিয়ে আপনারা কমপ্লিট করবেন। আর 7 থেকে 8 দিনের ভিতরে মাটিটা যখন সুন্দরভাবে শুকাবে, অর্থাৎ গাছগুলো যখন 70 দিনের দিকে আগাবে, ঠিক সেই সময় আমরা 70 থেকে 75 দিনের মধ্যে মাটির প্রকৃতি বুঝে একটু এইভাবে মাটিটা খুঁজে দেখব। খোঁচার পর এই নিচের যখন দেখব যে রসটা যথেষ্ট শুকিয়ে গেছে, তখন জল ছেড়ে দেব। আর প্রত্যেকটা ডিস্ট্যান্স একই রাখা হয়েছে, খেয়াল করে দেখুন। আপনি যদি বেশি ঘন করেন তাহলে রসুন কিন্তু এইরকম প্রত্যেকটা গোড়া এক ধরনের হয় না, গোড়া কিছু মোটা কিছু সরু এরকম হয়ে যায়। তো অনেক চাষি ভাই যারা কোয়ালিটির উপর জোর দেন, কোয়ান্টিটির থেকে, সংখ্যার থেকে কোয়ালিটির উপর জোর দেন, তারা কিন্তু এইরকম একটু হালকা করে লাগান এবং সেক্ষেত্রে ফলনও ভালো হয়, রসুনের বাজারের দামটাও কিন্তু বেটার পাওয়া যায়। আপনারা খেয়াল করে দেখবেন মাথার পাতাগুলো সামান্য পোড়া ধরেছে, কারণ কি জানেন? দেখুন এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি আর প্রচণ্ড পরিমাণে আজকে তো দিনের বেলায় সকালবেলা তাপমাত্রা ছিল 8 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে? তো এই সময় আপনাদের একটু ফাঙ্গিসাইড দিয়ে পাতাগুলোকে এরকম সুস্থ সবল রাখতে হবে, মানে কীটপতঙ্গ যেন পাতাগুলোর রস চুষে না খায় সেটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। গাছগুলোর দিকে একটু নজর রাখুন, ভালো ফলন পাবেন। চাষি ভাই এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, দিনের বেলার তাপমাত্রা থাকছে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে। তাই এই যে কঠিন শীত,
এই সময়ে আমাদের যেরকম শীতে কষ্ট হয়, এই গাছগুলো কিন্তু স্ট্রেসের ভিতরে থাকে, অর্থাৎ একটা ধকলের ভিতরে থাকে। দেখুন এই ভীষণ ঠান্ডার ভিতরে ওদের যে শিকড় আছে না, শিকড়ের বিস্তারও কিন্তু বন্ধ হয়ে যায়, আর তেমনভাবে মাটি থেকে খাবার ওরা সংগ্রহ করতে পারে না, কষ্ট হয়। দেখবেন, খেয়াল করে দেখবেন, বর্ষাকালে আপনার বা গরমকালে সার দেওয়ার 3 থেকে 4 দিনের ভিতরে গাছ কিন্তু সুন্দরভাবে খাবারটা খেতে পারে। আর এখানে আপনি যখন এই রকম কঠিন শীতের ভিতরে সার দেবেন, দেখবেন 8 থেকে 10 দিন পর গাছ ধীরে খাচ্ছে, কারণ তার শিকড়গুলোর বিস্তার খুব ধীরে ধীরে হয়, ইনঅ্যাক্টিভ মতো হয়ে যায়। মাটিতে আমরা যে সার দেব তার থেকে ওপরে মানে স্প্রে করব, জলে দ্রবণীয় যে সারটা, সেটা যদি উপরে দিতে পারি তাহলে গাছ কিন্তু খুব ভালো হবে। তবু তো আমাদের সেচ দেওয়ার আগে মাটিতে সার দিতেই হবে, কারণ 100 দিন পর্যন্ত গাছ খাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই মুহূর্তে মাটিতে আমাদের সেই সারগুলো দিতে হবে। 1 নম্বর হচ্ছে পটাশ দরকার, 2 নম্বর নাইট্রোজেন, 3 নম্বর ক্যালসিয়াম, 4 নম্বর বোরন। দেখুন, পটাশ আপনি যদি কম হয়ে যায় গাছে, নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছ এইরকম দেখুন স্ট্রেংথ থাকে না। গাছের পাতাগুলো দেখেছেন, এই যে স্ট্রেংথ গাছের, এই পটাশ যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন জমিতে, তাহলে গাছের এরকম স্ট্রেংথ থাকে, পাতাগুলো সবুজ থাকে, রোগের বিরুদ্ধে গাছকে লড়তে শেখায়। কঠিন শীত এবং যখন কঠিন খরা হবে, এরপরে তো খরা আসবে, মানে আপনার তাপমাত্রা বাড়বে, তখন গাছগুলোর মাটি ফেটে গেলেও তখন তো আপনি সেচ দিতে পারবেন না, সেই গাছগুলোকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে পটাশ। তাহলে এই সময় আমাদের পটাশ দিতে হবে। পটাশ চাষি ভাই দেবেন 1 বিঘাতে 10 কেজি, মাথায় রাখবেন 1 বিঘাতে 10 কেজি। এইবার এই মুহূর্তে আমাদের কিন্তু জমিতে নাইট্রোজেন দেওয়া কোনোভাবে যাবে না, কিন্তু নাইট্রোজেনের দরকার। তাহলে সেই চাহিদা কে পূরণ করবে? সেই চাহিদা চাষি ভাই ক্যালসিয়াম নাইট্রেটের মধ্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে ক্যালসিয়াম নাইট্রেট আমরা যদি দিই, তাহলে জমিতে ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হবে, আবার ওদিক নাইট্রোজেনের চাহিদাও পূরণ হবে। কেমন? তাহলে 1 বিঘা জমিতে আপনার ক্যালসিয়াম নাইট্রেট, ন্যাপথলিনের মতো ছোট ছোট যে দানাগুলো পাওয়া যায়, কেমন, 1 বিঘা জমিতে আপনারা 3 কেজি প্রয়োগ করবেন। ভালো করে শুনবেন, 1 বিঘাতে 3 কেজি। আর একটা জিনিস খেয়াল করেছেন, রসুনগুলো যখন মানে গাছ যদি গোড়া বেশি মোটা হয়ে যায়, গাছের গ্রোথ যদি ভীষণ মানে লম্বা হয়ে যায়, তখন দেখবেন অনেকের রসুন ফেটে ফেটে যায়, কোয়াগুলো বাইরে বেরিয়ে বেরিয়ে আসে। খেয়াল করেছেন? এটা কিসের অভাবে হয় জানেন? বোরনের অভাবে। তাহলে আপনাদের এই সময় মাটিতে বোরন কিন্তু দিতেই হবে, সেটা হচ্ছে 1 কেজি। ওপরে যেটা 20% সেটা নয়, কিন্তু মাটিতে প্রয়োগ করা বোরন পাওয়া যায়, সেটাই আপনারা দেবেন 1 কেজি। তাহলে এই ছিল সেটা নিচে সার ব্যবস্থা। আর একবার বলি, 33 শতক বিঘাতে 10 কেজি পটাশ, 1 কেজি বোরন, 3 কেজি ক্যালসিয়াম নাইট্রেট। কেমন? এই 3টে মেশাবেন, মেশানোর পর জমিতে ছিটিয়ে দেবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। চাষি ভাই, এই মুহূর্তে ক্যালসিয়াম নাইট্রেট কেন এত জরুরি? দেখুন, ক্যালসিয়াম নাইট্রেটের ভিতরে 18.5% ক্যালসিয়াম আছে এবং 15.5% নাইট্রোজেন আছে। এবার ক্যালসিয়াম করে কি দেখুন, এই প্রচণ্ড ঠান্ডায় গাছের বৃদ্ধি কিন্তু খুব ধীরে ধীরে হয়, আর মাটির ভিতরে শিকড়ের বৃদ্ধিও কিন্তু এক প্রকারের থেমে থাকে। ক্যালসিয়াম যখনই প্রয়োগ করা হবে তখন শিকড়গুলো যেন নড়ে চড়ে বসে, মাটির ভিতর ওদের বিস্তার তখন দ্রুত গতিতে হয়, মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ে, আর যে সার আপনি দিচ্ছেন তার শোষণ ক্ষমতা বাড়ে। আরেকটা বিষয়, এই সময় তো রসুন আমাদের নিচে নামার সময়, তো নতুন নতুন কোষ সৃষ্টি হবে, সেই কোষগুলোর প্রাচীর গঠন করতে সব থেকে বেশি উপযোগী সেটা হচ্ছে ক্যালসিয়াম, যাতে করে আপনার রসুনের আকারটা সুন্দর গঠন করবে। আপনারা খেয়াল করে দেখবেন, পাতায় যে নেক্রোসিস রোগ হয়, নেক্রোসিস অর্থাৎ পাতার কিনারা এবং পাতার প্রান্তগুলো পুড়ে পুড়ে যায়, তো ঠিক এটা ক্যালসিয়ামের অভাবে হয়। অপরিণত যে ফলগুলো তার নিচে দেখবেন কালো দাগ হয়, এগুলো ক্যালসিয়ামের অভাবে হয়। তাহলে কি হলো দেখুন চাষি ভাই, ক্যালসিয়াম নাইট্রেটের ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, এটা পাতার ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে দিয়ে সালোক সংশ্লেষের হার বাড়ায়, অর্থাৎ গাছে খাদ্য তৈরি করার হার বাড়িয়ে আপনার রসুনকে বড় করতে সাহায্য করে। আর চাষি ভাই দেখলেন, তাহলে যখনই মূল ঠিক থাকবে, মূলগুলো উজ্জীবিত হয়ে যাবে, পাতার ক্লোরোফিল গঠন হয়ে যাবে, সালোক সংশ্লেষ হার বেড়ে যাবে, তখন আপনার গাছগুলো এই প্রবল ঠান্ডার ভিতরে স্ট্রেসের বিরুদ্ধে লড়তে শিখে যাবে। এবার চাষি ভাই, এই যে পাতাগুলো দেখছেন, ওপরের দিকে খেয়াল করে দেখুন, সামান্য মাথা পড়ছে, সামান্য, ঠিক না? এই মাথাগুলো যেন আর না পড়ে। এই তো এতদিন আপনারা কষ্ট করে রাখলেন, আর মোটামুটি আপনার 20 থেকে 30 দিন গাছগুলোকে একটু যত্নে রাখুন, তাহলে কিন্তু ফলন খুব সুন্দর পাবেন।
এই জন্য ওপরে আমাদের স্প্রে করতেই হবে। প্রথমে খাদ্যের কথাই বলি। এই সময় আমাদের যে খাদ্য ওপরে স্প্রে করবেন, কারণ এই গভীর শীতের ভিতরে এই সাথে সাথে গাছগুলো মানে খেতে পারবে গাছগুলো। তো এই সময় আমাদের যে স্প্রেটা করা দরকার, সেটা প্রথম যে জলে দ্রবণীয় সার, তার নাম হচ্ছে 0-52-34, যার ভিতরে 52% ফসফেট আছে এবং 30% পটাশ আছে। তাহলে মনে রাখবেন। এবার ডোজও সাথে সাথে বলি। 0-52-34 15 লিটার জলের জন্য 50 থেকে 60 গ্রাম ব্যবহার করুন। আর এর সঙ্গে মেশাবেন বোরন। দেখুন, বোরন অবশ্যই ওপরেও দেবেন, নিচেও দেবেন, ঠিক আছে? বোরন আপনারা দেবেন 1 লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ 15 লিটার জলে 15 গ্রাম, সর্বোচ্চ আপনি 20 গ্রাম ব্যবহার করতে পারেন। তাহলে আরেকবার বলি, 0-52-34 দিচ্ছেন 50 থেকে 60 গ্রাম, আর বোরন দিচ্ছেন 15 থেকে 20 গ্রাম। এই দুটো ভালো করে মেশাবেন। আর এর সাথে আরেকটা জিনিস দেবেন, সেটা হচ্ছে টনিক। গাছের জন্য একটা বেস্ট টনিক দেবেন, কারণ শীত পড়ছে, তো শীতের এই ধকলটা যাতে কাটিয়ে উঠতে পারে, তার জন্য একটা টনিক যেটা ব্যবহার করবেন, সেটা সিনজেন্টা কোম্পানির, দাম সস্তা কিন্তু, সেটা হচ্ছে এসিবিয়ন। কেমন? এই এসিবিয়ন প্রতি লিটার জলে আপনারা 2 ml করে দেবেন। দেওয়ার পরে 3টে মেশাবেন, মিশিয়ে ওপরে স্প্রে করে দেবেন। বাংলাদেশের চাষি ভাই, আপনারা 0-52-34 জোগাড় করতে না পারলে এসিআই ক্রপের ভিটামিক্স ব্যবহার করুন, অথবা আপনারা আমেরিকান এনপিকেএস ব্যবহার করুন। দেখুন, দুটোরই মূল উপাদান এনপিকেএস। এটাই 8-20-14-5, এটা ব্যবহার করতে পারেন। আর সঙ্গে বাম্পার সলোবোরন মেশাবেন 20% যেটা। আর সঙ্গে আপনারা এসিবিয়ান অবশ্যই কিন্তু মেশাবেন। সিনজেন্টা কোম্পানির এটা পেয়ে যাবেন। তো এই তো গেল গাছের ওপরে খাবারের কথা। কিন্তু চাষি ভাই, এবার গাছে তো আমাদের মানে এখন এই গভীর শীতে চোষক পোকার আক্রমণ কম হলেও, এই যখনই রোদ উঠবে, একটু টেম্পারেচার বাড়বে, তখনই কিন্তু এই চোষক পোকার আক্রমণ আবার জমিতে দেখা দেবে। আর চোষক পোকার আক্রমণ আর কুয়াশা মানেই হচ্ছে ফাঙ্গাস, গাছে ছত্রাক লাগবে। তাহলে এই সময় আমাদের ছত্রাকনাশক এবং একটা কীটনাশক মিশিয়ে আপনার জমিতে অবশ্যই স্প্রে করবেন। এই দেখুন, পাতাগুলো পুড়ছে, দেখুন কেমন। এইটা আমাদেরকে কিন্তু ঠেকাতে হবে। তাছাড়া গাছের যে গ্রোথ এক নিশ্চিন্ত একেবারে সুন্দর আছে, কোনো সমস্যা নেই, মানে বেটার রসুন হবে এই সমস্ত গাছগুলোই। খেয়াল করে দেখুন কেমন। কিন্তু ওপরে এইবার আমাদের এগুলোকে লক করতে হবে, নিচেই যেন আর কোনোভাবে না আসে। তো এই সময় আপনারা যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন, তার গুণ কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট, এই দুটো হওয়াই চাই। এই সময় বেস্ট ফাঙ্গিসাইডের টেকনিক্যালের নামগুলো বলছি এবং নামও বলছি, সেটা আপনাদের। প্রথম যেটা ব্যবহার করবেন সেটা নেটিভো ব্যবহার করবেন, আর পরে একটা কিন্তু এর সঙ্গে মেশাতে হবে, সেটাও আপনাদের বলে দেবো, সেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কেন মেশাবেন তাও বলবো। তা প্রথম হচ্ছে নেটিভো। দেখুন, নেটিভোর ভিতরে ট্রাইফ্লক্সাস্টোবিন এবং টেবুকোনাজল আছে, একটা বেটার। আর 2 নম্বর যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, অ্যাজোক্সটোবিন এবং ডাইফেনকোনাজল। 3 নম্বর আর একটা হচ্ছে পাইরোক্লাস্টোবিন এবং মেটিরাম। এটা অবশ্যই, এই যে 3টে নাম বললাম, এই যে ঘন কুয়াশা পড়ছে, পাতা ভেজা থাকছে 10টা পর্যন্ত, এটা পচা প্লাস ফাঙ্গিসাইড, এর জন্য একটা বেটার, মানে এই ওষুধগুলো ভালো কাজ করে। তো এই সময় এইগুলোই দিতে হয়। এর সঙ্গে আর একটা, যেহেতু 70 দিনের মাথায় পড়ছে, গাছের আবার মানে একটা সতেজ ভাবও রাখতে হবে, গাছের মানে গ্রোথে যেন কোনো প্রকার বাধা না পায়, তার জন্য আপনারা প্রোপিনেপ 70% অর্থাৎ অ্যান্ট্রাকল, এটা আপনারা ব্যবহার করবেন। ওর সাথে প্রত্যেকটার সঙ্গে মেশা দেবেন। ধরুন আপনি নেটিভো নিলে নেটিভোর সঙ্গে অ্যান্ট্রাকল মেশান, অ্যামিস্টারের সঙ্গে অ্যান্ট্রাকল মেশান, অথবা ক্যাব্রিয়েটপের সঙ্গে অ্যান্ট্রাকল মেশান। ব্যাস মিশিয়ে জমিতে স্প্রে করুন। একটা জিনিস চাষি ভাই খেয়াল করেছেন, পাতাগুলোর এইরকম যদি স্ট্রেংথ রাখতে হয়, কেমন এরকম স্ট্রেংথ, এইরকম যদি সবুজ রাখতে হয়, তাহলে আর মাথা পোড়া যদি ঠেকাতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের খেয়াল করে দেখবেন, আমরা যে ছত্রাকনাশক, আমি বারবার এই কথাটা আগের ভিডিওতেও বলেছি, পেঁয়াজের ক্ষেত্রেও তাই, ছত্রাকনাশক শুধু দিয়ে কাজ হবে না। সবার আগে আপনাদের যেটা ঠেকাতে হবে সেটা হচ্ছে কীটনাশক। কারণ যে জমিতে মাথা পুড়ছে, তার ঠিক মাথা পোড়ার নিচে খেয়াল করে দেখবেন হলুদ হলুদ ছোপ 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 দাগ পাতার ওপরে, সবুজের ওপরে প্রচুর পরিমাণে সেগুলো কিন্তু হয়ে আছে। আর সেই ছোপ ছোপ দাগগুলো বড় হচ্ছে, আর গাছগুলো হঠাৎ করে বসে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওই যে ছোট ছোট পয়েন্টগুলো আছে হলুদ, সেখানে সমস্ত চোষক পোকাগুলো চুষে চুষে রস খেয়েছে। আর সেখানে যখন ক্ষত হয়েছে, দিনের বেলার কুয়াশা পড়ে ওখানে ছত্রাক তারা আক্রান্ত হয়ে গাছগুলো কিন্তু বসে যাচ্ছে। তো পাতা আপনার যদি সবুজ রাখতে হয়, সবার প্রথম কীটপতঙ্গ দমন করতে হবে। চোষক পোকা জমিতে কোনো প্রকারে যেন থাবা না বসায়,
7 থেকে 10 দিনের মাঝে অবশ্যই আপনারা জমিতে কীটনাশক দেবেন। তাহলে এই সময় কীটনাশকের কথা যদি বলি চাষি ভাই, তাহলে আপনারা দেখুন অ্যাসিফেট প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তাহলে এই মুহূর্তে এই 7 থেকে 10 দিন টেনে দেবে যেটা, সেটা বলছি অ্যাসিফেট, আর তার সঙ্গে প্রোফেক্স সুপার মেশাবেন। অ্যাসিফেট আর প্রোফেক্স সুপার অর্থাৎ প্রপিনোফোস সাইফারমেথ্রিন, এটা মিশিয়ে জমিতে স্প্রে করবেন। কীটপতঙ্গগুলো আপনার 8-10 দিন, চোষক পোকা আর লাগবে না। তারপরে যখন রোদ উঠবে তখন কিন্তু টেকনিক্যাল বদলাতে হবে, ঠিক আছে? তখন আপনারা এলিকা দিতে পারেন, ল্যাম্বডাসাইহ্যালোথ্রিন এবং থাইমাটাক্সাম এর মিশ্রণ এলিকা জমিতে স্প্রে করতে পারেন। অথবা আপনারা অ্যাসিফেটের সঙ্গে আলাদা করে ল্যাম্বডাসাইহ্যালোথ্রিন আর একতারা মিশিয়ে জমিতে কিন্তু দিতে পারেন। তো এইরকম 3-4টে টেকনিক্যাল মিশিয়ে দেবেন, তাহলে চোষক পোকা নির্মূল হবে। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে এই রসুনের ভিডিও নিয়েই আর একটা স্প্রে করতে হবে, সেটা শেষের দিকে, যেন দ্রুততার সঙ্গে রসুনটা নামে, সেটা নিয়েও আপনাদের সঙ্গে হাজির হব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।